এবং গ্রাসরুট লেভেলকে এনজিওগুলোকে আগে করতো কি, একটা বড় এনজিও দল, একটা বড় এনজিও তারা বিদেশি ফান্ড পেয়ে আবার ছোট ছোট স্থানীয় গ্রাসরুট এনজিওগুলোকে সেগুলো দিয়ে দিত। এবং এর ফলে হতো কি যে তারা একটা অন্য রকমের একটা বাণিজ্য এনজিও বাণিজ্য করতো, একটা বড় এনজিও সেখান থেকে ছোট এনজিও। 2020 সালে এটা সম্পূর্ণ নিষিদ্ধ করে দেয় মোদী সরকার। ফলে হলো কি যে ছোট ছোট এনজিওর মাধ্যমে সরাসরি যে ফান্ডগুলো তারা পাচ্ছিল ওই বড় এনজিওর থেকে, সেগুলো বন্ধ হয়ে গেল। প্রশাসনিক ব্যয়ের সীমা 20% ছিল, করে নেওয়া হলো। আগে করতো কি যে বিদেশি ফান্ডের 50% পর্যন্ত কর্মীদের বেতন, প্রশাসনিক কাজে খরচ করা হতো। নতুন নিয়মে তা নামিয়ে আনা হলো 20%। ফলে গবেষণা প্রতিষ্ঠান ও বড় এনজিওদের কর্মীদের তাদের নিয়ে টাকা পয়সা এবং অন্যান্য কাজ করা, ছোটোখাটো যে সমস্ত ধর্মান্তরণের কাজগুলো করা, এগুলো কঠিন হয়ে গেল। আর একটা কাজ করলো কি, নয়াদিল্লির SBIতে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে একটাই মাত্র অ্যাকাউন্ট খোলা হবে দেশের। যেখানকার সারা দেশের ভারতের যে কোনো প্রান্তের এনজিও হোক না কেন, তাদের মূল FCRA অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে টাকা আসবে বিদেশ থেকে, সেগুলো বাধ্যতামূলকভাবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নয়াদিল্লি, নিউ দিল্লি মেন ব্রাঞ্চে খুলতে হবে। এই আইনটা হলো। এর বাস্তব ফলাফল কি হলো? পরিসংখ্যান অনুযায়ী 2020 সালের আগে যেখানে ভারতে নিবন্ধিত এনজিওর সংখ্যা ছিল প্রায় 50,000-এর কাছাকাছি, 2026-এ এসে সেই সংখ্যাটা কমে দাঁড়ালো মাত্র 14,500-র কাছাকাছি। অর্থাৎ প্রায় 3 ভাগের 1 ভাগ, মানে 3 ভাগেরও 1 ভাগ কেন, তারও বেশি, মানে প্রায় 40% পর্যন্ত এনজিও তারা উঠে গেল। এবং তারা আর কি করলো কি, তারা নিজেরাই আমলাতান্ত্রিক কারণে জটিলতা যাতে না হয় তার জন্য রিনিউ করাটা বন্ধ করে দিল। এর বিরুদ্ধে কি হলো? এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চলে গেল এনজিওরা। 2022 সালে সুপ্রিম কোর্টে 3 বিচারপতির বেঞ্চ নোয়েল হারপার মামলায় এই 2020 সংশোধনীর সবটাকে পুরোপুরি বৈধ রাখে এবং স্পষ্ট জানিয়ে দেয়, বিদেশি অনুদান পাওয়া দেশের কোনো সংস্থা, কোনো ব্যক্তি, কারোর মৌলিক অধিকার নয়।